একটি দেশ যার উপর 2টি পারমাণবিক বোমা ফেলা হয়েছে, যার বড় বড় শহরগুলো মাটির সাথে মিশে গেছে এবং যার অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এমন একটি দেশ কি আবার ঘুরে দাঁড়াতে পারে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ ধ্বংসস্তূপ থেকে উঠে এসে জাপান কিভাবে আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হলো? কেন জাপানিজরা এত পরিশ্রমী এবং তাদের এই অসাধ্য সাধনের রহস্য কি? আজ আমরা কথা বলবো সূর্যোদয়ের দেশ জাপানের জিরো থেকে হিরো হওয়ার সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে। 19 শতকের শুরুতে জাপান ছিল এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু তাদের নিজস্ব কোনো খনি বা লোহা ছিল না। ফলে 1937 সালে তারা চীন আক্রমণ করে এবং বিশাল এলাকা দখল করে নেয়। এতে আমেরিকা ক্ষিপ্ত হয়ে জাপানে তেল পাঠানো বন্ধ করে দেয়। তেলের অভাবে জাপানের নৌবাহিনী অচল হয়ে পড়ার ভয়ে তারা মরিয়া হয়ে ওঠে। তারা ভেবেছিল আমেরিকাকে একবার বড় ধাক্কা দিতে পারলে প্রশান্ত মহাসাগরে আর তাদের কেউ আটকাতে পারবে না। এই ভাবনা থেকেই 1941 সালে তারা আমেরিকার পার্ল হারবার ঘাঁটিতে আকস্মিক হামলা চালায়। আর এভাবেই জাপান সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া ছিল জাপানের ইতিহাসে সবথেকে বড় ভুল। এর প্রতিশোধ স্বরূপ 1945 সালের আগস্টে জাপানের 2 শহর হিরোশিমা এবং নাগাসাকিতে আমেরিকা পারমাণবিক হামলা চালায়। পারমাণবিক বোমার আঘাতে মুহূর্তেই ছাই হয়ে যায় কয়েক লাখ মানুষের প্রাণ। এর মাধ্যমে জাপান শোচনীয় পরাজয় বরণ করে। জাপানের জিডিপি তখন তলানিতে, চারদিকে দুর্ভিক্ষ আর হাহাকার। এমনকি মিত্রবাহিনী যখন জাপান দখল করে নিল, তখন তাদের কলকারখানা থেকে শুরু করে শাসন ব্যবস্থা সবই ছিল বিধ্বস্ত। যুদ্ধের পর জাপানিজদের সামনে 2টি পথ ছিল, হতাশ হয়ে বসে থাকা অথবা নতুন করে শুরু করা। তারা দ্বিতীয় পথটিকেই বেছে নিল। 1950-এর দশকে তারা বুঝতে পারল যুদ্ধের ময়দান নয়, এখন লড়াই করতে হবে অর্থনীতির ময়দানে। জাপানিজরা তখন এডওয়ার্ডস ডেমিং এর মতো আমেরিকান বিশেষজ্ঞদের থেকে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট শিখতে থাকে। মজার ব্যাপার হলো যে জাপানিজ পণ্য একসময় সস্তা বা নিম্নমানের বলে হাসাহাসি করা হতো, সেই পণ্যই তারা ধীরে ধীরে বিশ্বের সেরা কোয়ালিটিতে নিয়ে গেল। টয়োটা, সোনি এবং হোন্ডার মতো কোম্পানিগুলো তখন সারা বিশ্বে রাজত্ব শুরু করলো। তাদের মূল লক্ষ্য ছিল এমন কিছু তৈরি করা যা টেকসই এবং নিখুঁত। কিন্তু জাপানিজরা কি শুধুই গাদার খাটুনি খাটে? না, তাদের পরিশ্রমের পিছনে আছে 2টি গভীর জীবন দর্শন। প্রথমটি হলো ইকিগাই, যার অর্থ জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। তারা বিশ্বাস করে প্রতিটি মানুষের জীবনে একটি লক্ষ্য থাকা উচিত, যা তাকে প্রতিদিন সকালে আনন্দ নিয়ে বিছানা থেকে উঠতে বাধ্য করবে। আর দ্বিতীয়টি হলো কাইজেন বা ক্রমাগত উন্নতি। তারা হুট করে বড় পরিবর্তনের চেয়ে প্রতিদিন সামান্য সামান্য করে উন্নতির উপর বিশ্বাস করে। এই ছোট ছোট উন্নতি বছরের শেষে বিশাল সাফল্যে পরিণত হয়। জাপানিজদের কাজের প্রতি একাগ্রতা এতটাই বেশি যে সেখানে কারোশি বা অতিরিক্ত পরিশ্রমের মৃত্যুর ঘটনাও ঘটে থাকে, যা তাদের পরিশ্রমের মানসিকতার এক চরম বহিঃপ্রকাশ। জাপানের এই বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ানোর পিছনে তাদের বড় হাতিয়ার ছিল শিক্ষা ব্যবস্থা। জাপানি স্কুলে শিশুদের শুধু অঙ্ক বিজ্ঞান শেখানো হয় না, বরং প্রথম কয়েক বছর শেখানো হয় দেশপ্রেম, শিষ্টাচার ও পরিষ্কার পরিচ্ছন্নতা। তাদের মনে গেঁথে দেওয়া হয় যে নিজের কাজ নিজে করো এবং দেশের জন্য অবদান রাখো সম্মানের কাজে। জাপানিজদের মধ্যে গ্রুপ হারমোনি বা দলবদ্ধ হয়ে কাজ করার ক্ষমতা অতুলনীয়। তারা ব্যক্তিগত লাভের চেয়ে জাতীয় স্বার্থকে সবসময় বড় করে দেখে, আর এই একতাবদ্ধ শক্তি তাদের ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছে। আজকের জাপান হাইটেক ট্রেন, রোবোটিক্স এবং ইলেকট্রনিক্সের হাবে পরিণত হয়েছে। পারমাণবিক বোমায় ধ্বংস হওয়া সেই দেশ আজ জিডিপির দিক থেকে বিশ্বের প্রায় শীর্ষ দেশগুলোর একটি। যদিও বর্তমানে তারা বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, তরুণদের কর্মস্পৃহা কমে যাওয়ার মতো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তবুও তাদের ইতিহাস আমাদের শেখায় যে পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং জাতীয় ঐক্য থাকলে বিশ্ব জয় করা সম্ভব। জাপানের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সম্পদ নয়, মানুষের কর্মই তার পরিচয় বদলে দেয়। জাপানের ধ্বংসস্তূপ থেকে বিশ্বসেরা হওয়ার কাহিনী আপনার কাছে কেমন লাগলো? আমাদের দেশের প্রেক্ষাপটে জাপানিজদের কোন গুণগুলো দেশে সবথেকে বেশি প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।